আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব যে সলিউশন ফেজে ট্রাইপেপটাইড কিভাবে আমরা সিনথেসিস করতে পারি। হাউ ক্যান উই সিনথেসাইজ এ ট্রাইপেপটাইড ইন সলিউশন ফেজ। খুব সিম্পল অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আমরা কাজ করব যাদের সাইড চেনে কোনো ফাংশনাল গ্রুপ নেই। ধর সেরকমই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমরা যেগুলো চেনা পরিচিত এলা গ্লাই ফি, মানে এরকম একটা ট্রাইপেপটাইডের সিকোয়েন্স আছে, অ্যালানিন গ্লাইসিন ফিনাইল অ্যালানিন। তাহলে এই রকমই ট্রাইপেপটাইডে আমরা বলতে পারি অ্যালানিনটা হচ্ছে এন টার্মিনাল আর ফিনাইল অ্যালানিনটা হচ্ছে সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, এন টার্মিনাল আর সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। তাহলে আগে এদের স্ট্রাকচারটা যদি লিখে ফেলি ট্রাইপেপটাইডটার, তাহলে এই আমার অ্যালানিন, তার মাঝখানে এই আমাদের গ্লাইসিন, আর তার মাঝখানে এই আমাদের ফিনাইল অ্যালানিন। এইটা আমাকে সিনথেসাইজ করতে হবে, এই রকম একটা ট্রাইপেপটাইড। এখন এই রকমই ট্রাইপেপটাইড এখানে তিনটে আছে, চারটা পাঁচটা মানে ছটা যাই পারে থাকুক না কেন, এরকম যখন কোনো অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আমাকে দিয়ে দেবে, যদি কিছু উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে সবসময় কি বলেছি না, বাঁ দিকেরটা হয় এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড আর ডান দিকেরটা হয় সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড। এখন এই সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা এখানে ধরে নেব এন্ড, মানে শেষ, মানে চেনের একটা শেষ। এই সি টার্মিনালটাকে আমরা অন্য ভাষাতে বলবো যে আলটিমেট অ্যামাইনো অ্যাসিড। এই কথাটা বুঝে রাখ, সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডকে কি নামে ডাকবো না, আলটিমেট অ্যামাইনো অ্যাসিড। আলটিমেট মানে শেষ। যে অ্যামাইনো অ্যাসিডটা আলটিমেটের আগে আছে, এখানে মাঝখানেরটা বলে কিন্তু নয়, আলটিমেটের আগে যে থাকবে তার নাম হবে পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিড। পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিড। এই পেনাল্টিমেট টার্মটা কোত্থেকে এসছে না, ফুটবল মানে খেলাতে চিন্তা কর, গোলকিপারকে পরাস্ত করলেই গোল। তাহলে ফুটবলে যখন বক্সের মধ্যে ফাউল বা কিছু করলে যখন পেনাল্টি দেয়, তখন আলটিমেটলি কি না, শুধুমাত্র গোলকিপার দাঁড়িয়ে থাকে, তাকে বিট করতে পারলেই গোল। তার মানে গোলকিপারটা হচ্ছে আলটিমেট লোক, তার আগে একজন লাস্ট, সেই জন্য ওইটাকে বলা হয় পেনাল্টি। সেখান থেকে টার্মটা এসছে পেনাল্টিমেট, মানে শেষ যে আছে তার আগের অ্যামাইনো অ্যাসিডটাকে বলছি পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিড। পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিড। যদি আমাদের চারটে পেপটাইড থাকে, ধর এরকম করে আমাদের আছে যে ভ্যালিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, গ্লাইসিন, এরকম মনে কর একটা টেট্রাপেপটাইড আছে। তাহলে এটা হচ্ছে আলটিমেট, আর তখন এইটা হবে গিয়ে পেনাল্টিমেট। তাহলে এইটাকে আমাকে বুঝতে হবে যে হুইচ উইল বি কল্ড পেনাল্টিমেট অ্যামিনো অ্যাসিড। তাহলে এটা বুঝে আমরা কি করব না, এইরকম যখন এরকম যখন কোনো পেপটাইডের সিকোয়েন্স থাকবে, তখন আমরা সিনথেসিসটা শুরু করব এই পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিডটা থেকে। খুব ইম্পর্টেন্ট, পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিডটা থেকে মানে পেপটাইডের সিনথেসিসটা শুরু করব। কি করব প্রথমে না, প্রথমে পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে আলটিমেট অ্যামাইনো অ্যাসিডটাকে আগে জুড়ে নেওয়া হবে। কে না, অ্যাট ফার্স্ট উই উইল টেক penultimate amino acid, we will couple this penultimate amino acid with the ultimate amino acid. তাহলে এক নম্বর কাজ যেটা হবে, গ্লাইফি এরকমই একটা তৈরি করা, এরকম একটা ডাইপেপটাইড তৈরি করা উইথ প্রপার প্রোটেকশন। তাহলে এবারে দেখ
এই ডাইপেপটাইডটা যদি তৈরি করতে হয় প্রপার প্রোটেকশন, তাহলে এর অ্যাসিড প্রোটেক্টেড হবে, এর অ্যাসিড শুড বি প্রোটেক্টেড, আর এর অ্যামিন শুড বি প্রোটেক্টেড, এর অ্যাসিড এর অ্যামিন শুড বি প্রোটেক্টেড। তো এবারে আমরা একটু স্কিমটাকে একটু বুঝে নিই কিভাবে আমরা একটু এগোতে পারি। তাহলে সমস্ত কিছু এবারে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা যদি ট্রাইপেপটাইডটা স্ট্রাকচারটাকে ড্র করি, এরকম করে ছিল আমাদের এলা, এই গ্লাই, এই ফি। তাহলে 1 নম্বরে কি বলেছি না, এইটা হচ্ছে কি আমাদের পেনাল্টিমেট অ্যামাইনো অ্যাসিড। তাহলে কি আমরা করতে পারি এখানে না, এর গ্লাইসিন, তাহলে গ্লাইসিন NH2CO2H, একে কি করব না বক প্রোটেকশন করব, বক NH CO2H। এই তাহলে পেনাল্টিমেট অ্যামিনো অ্যাসিডকে বক প্রোটেকশন করলাম। কি করে করতে হয় সেটা তোরা জানিস, তোরা খাতাতে লিখে ফেলবি। 2 দাগে যে আলটিমেট অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন, তাকে অ্যাসিডটাকে প্রোটেক্ট করলাম NH2COOCH3CH2PH। তাহলে এই আমাদের দুটো প্রোটেকশন হয়ে গেল। 3 নম্বরে কি করব, কাপলিং করব, কার না বক অ্যামিন CO2H প্লাস NH2CH2PH COOCH3 প্লাস একটা কাপলিং রিয়েজেন্ট, আরো যা যা কন্ডিশন দেওয়ার দরকার, সলভেন্ট, অ্যালকালাইন মিডিয়াম, HOBT এটসেট্রা আমরা দেবো। দিলে কি হবে না, এরকমই একটা এরকমই ডাইপেপটাইডের কাপলিং হবে, এই CONH, এই CH2PH COOCH। তাহলে খেয়াল কর আমরা কি করলাম না, এই পেনাল্টিমেটের সাথে আলটিমেটকে জুড়লাম উইথ প্রপার প্রোটেকশন। নেক্সট আমরা কি করব না, এই বকটাকে ডিপ্রোটেক্ট করব, কি দিয়ে, টিএফএ দিয়ে, টিএফএ ডিসিএম যা যা লাগে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হ্যাম্পেন। তাহলে এটাকে ডিপ্রোটেক্ট করলে কি হবে, এইটা CONH, এই CH2PH COOCH3, তাহলে এইটা আমাদের তৈরি হলো। ইন দা মিন টাইম অন্যদিকে কি করব, এর এপাশে এবারে যে আছে এক এক করে, মানে মানে পেনাল্টিমেটের বাঁ দিকে যে আছে, কে আছে না আমাদের এলা আছে, সে কে না এন টার্মিনাল। তাহলে এর অ্যামিন কি থাকবে না বক প্রোটেক্টেড, তাহলে NH2 এই CH3CO2H, একে কি করব না বক প্রোটেকশন করব, NH এই CH3CO2H। এবারে দেখ এইটা যে কিনা এন টার্মিনাল বক প্রোটেক্টেড হয়ে আছে, তার অ্যাসিড ফ্রি আছে, এইটা পেনাল্টিমেটের অ্যামিন ফ্রি আছে, এই দুটোকে মিশিয়ে কি করব না কাপলিং করব। করলে কি পাবো না বক অ্যামিন, এই CH3CONH, CH2CONH, CH2PH COOCH3। দেখ আমাদের ট্রাইপেপটাইডটা চলে এলো উইথ প্রপার প্রোটেকশন। নেক্সট কি করব, এটাকে ডিপ্রোটেক্ট করব। একবার এই অ্যামিনের ডিপ্রোটেকশন করব, 2 দাগে অ্যাসিডের ডিপ্রোটেকশন করব। করলেই আমাদের কি হয়ে যাবে না, আমরা এরকম একটা ট্রাইপেপটাইড পেয়ে যাব। তাহলে যাই পারে দিক না কেন আমাদের উদ্দেশ্যটা কি থাকবে না, উই উইল স্টার্ট অলওয়েজ ফ্রম দ্য পেনাল্টিমেট, পেনাল্টিমেটের সাথে আলটিমেট। এবারে ধর আমাকে যদি বলে যে এই মানে এইটাকে কিভাবে আমরা বুঝবো যে দিস ইজ এ জেনারেল কনসেপ্ট, মানে ধর আমাকে বললো যে একটা টেট্রাপেপটাইড বানাও,
ধর বললো যে এরকমই, এর এপাশে আরো একটা লিউসিন আছে, লিউ-এলা-গ্লাই-ফি, ধর এরকমই একটা টেট্রাপেপটাইড আছে। তাহলে দেখ এখানেও কে আমার পেনাল্টিমেট, না তাকে আগে দেখবি, কে না গ্লাইসিন। তাহলে একই রকম ভাবে আসবো, গ্লাইসিনকে বক করব, ফিনাইল অ্যালানিনকে স্টার করব, ওকে কাপুল করব, কাপুল করে কি করব, এই বকটাকে ডিপ্রোটেক্ট করব, করা হয়ে গেল, এই ফ্রি অ্যামিন এলো চলে। এবারে কি করব, এক এক করে এপাশে আয়। তাহলে এবারে বাঁ দিকে যদি এক এক করে জুড়ি, কাকে জুড়বো, এলা, তার কি নেব না বক প্রোটেক্টেড নেব, হয়ে গেল নেওয়া। এবারে ধর তাহলে এইখান থেকে আমি যদি বলি এর সাথে লিউসিনকে জুড়বো, তাহলে কি করব না এই বকটাকে ডিপ্রোটেক্ট করি, NH2 CH3CO NH CH2CO NH এই CH2PH COOCH, এই অ্যামিনটা ফ্রি হয়ে গেল। এবার এর সাথে কাকে জুড়বো না আমাদের লিউসিন। তাহলে লিউসিনকে জুড়তে গেলে কি চাই না আগে লিউসিনকে বক প্রোটেক্টেড করে নেব, এই আমাদের লিউসিনের স্ট্রাকচার CO2H। তাহলে এর কি করব না বক, তাহলে বক অ্যামিন এই CO2H, এই হয়ে গেল। এবারে কি করব, একে কাপলিং করব, তাহলে এই অ্যাসিডের সাথে এই অ্যামিনের। তাহলে ব্যাপারটা দেখ মোটামুটি যতই থাকুক না কেন আমরা শুরু করব ডান দিক থেকে, ডান দিকের এই পেনাল্টিমেটের সাথে আলটিমেট, এর বক ডিপ্রোটেকশন করব, এর বক অ্যামিনের সাথে এর কাপলিং করাবো, করে এর আবার বকটাকে ডিপ্রোটেক্ট করব, করে এই লিউসিনের বক প্রোটেক্টের সাথে এটার কাপলিং করাবো। যদি আরো কেউ এ পাশে থাকে তখন কি করব, এই লিউসিনের বকটাকে ডিপ্রোটেক্ট করব, এখানে যে আছে তার বক প্রোটেক্টেডটাকে নেব, নিয়ে এরকম করে পরপর পরপর আসবো, এসে যা চাই ফাইনালি কি আমরা করব যে এইটাকে আমরা ডিপ্রোটেকশনটা করতে পারছি। এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমি যদি ঘড়ির দিকে তাকাই 12.5 মিনিটের মধ্যে এই সলিউশন ফেজ পেপটাইড সিনথেসিসটাকে আমরা ডিসকাশন করে ফেললাম 12.5 মিনিটের মধ্যে। ইন রিয়েলিটি বাস্তবে এই জিনিসটা কিন্তু যথেষ্ট কঠিন, মানে যথেষ্ট কঠিন বলতে গেলে কতটা কঠিন। এখন এই অ্যামিনো অ্যাসিডগুলো আমরা এমনভাবে নিয়েছি, খুবই সহজ অ্যামিনো অ্যাসিড নিয়েছি, মানে কারো সাইড চেনে কোনো কিছু নেই, কারো সাইড চেনে কোনো কিছুই কিন্তু নেই। এখন ধর আমরা এখন যদি বলি যে এই এলা-গ্লাই-ফি, আবার ফিরে আসছি, তাহলে একের দাগে কি ছিল, বক প্রোটেকশন অফ গ্লাইসিন, দুইয়ের দাগে কি ছিল, এস্টারিফিকেশন অফ কে না ফিনাইল অ্যালানিন, তিনের দাগে কি ছিল, কাপলিং বিটুইন গ্লাই অ্যান্ড ফি, চারে কি ছিল না বক ডিপ্রোটেকশন অফ ডাইপেপটাইড, পাঁচে কি আছে না বক প্রোটেকশন অফ অ্যালানিন, ছয়ে কি কাপলিং অফ এলা প্লাস ডাইপেপটাইড, এরকম করতে করতে এত সব স্টেপ। এখন অর্গানিক কেমিস্ট্রিতে মেজর চ্যালেঞ্জটা কি না, মেজর চ্যালেঞ্জটা হচ্ছে আফটার ইচ স্টেপ, প্রত্যেকটা স্টেপের পরে প্রোডাক্টকে পিউরিফাই করা, মানে যে প্রোডাক্ট আমরা মানে এ সম্বন্ধে তোদের কোনো আইডিয়া নেই, যে মানে একটা রিয়াকশন করলেই তো হয়ে গেল না, যে প্রোডাক্টটা তাকে আমাকে পিউরিফাই করতে হবে। তাহলে
গ্লাইসিনকে যখন বক প্রোটেকশন করছি কি কি রিয়েজেন্ট দিচ্ছি, গ্লাইসিন অ্যাকোয়াস NaOH প্লাস কি না বক অ্যানহাইড্রাইড। তাহলে রিঅ্যাকশনের শেষে আমাদের প্রোডাক্ট হবে বক অ্যামিন CO2H, এটা চাই। এর সাথে ইম্পিউরিটি কে থাকবে না খানিকটা আনরিঅ্যাক্টেড গ্লাইসিন থাকবে, খানিকটা বক অ্যানহাইড্রাইড থাকবে, টারসিয়ারি বিউটানল বা এটসেট্রা কিছু থাকবে। সবগুলোকে তাড়িয়ে এটাকে মোটামুটি আমাকে পিউরিফাই করতে হবে। সিমিলারলি ফিনাইল অ্যালানিনের মিথাইল এস্টার করলাম, তাহলে সেখানে এই কম্পাউন্ডটা আমাদের হয়েছে তৈরি। ইম্পিউরিটি কে থাকবে, শুধু ফিনাইল অ্যালানিন এটসেট্রা। এবারে কি করছি, কাপলিং করাচ্ছি। কাপলিং যখন করাচ্ছি এর সাথে এর কাপলিং হলো, দেখতে খুবই সুন্দর, বাহ বেশ, তো কাপলিংটা হয়ে গেল। কিন্তু কাপলিং রিঅ্যাকশনে ইম্পিউরিটি থাকবে কে না, সবাইকে রিঅ্যাকশন করবে না। মানে কাপলিং কতটা হয় না, কাপলিং এ ইল্ড যদি ইল্ডের হয় কনসেপ্ট, পেপটাইড কাপলিং এর ইল্ড হয় 50 থেকে 80% এর মতো, ডিপেন্ডিং আপন ডিফারেন্ট কন্ডিশন। কখনো 100% তো কখনোই নয়, মানে ম্যাক্সিমাম 80%। এখন মানে ম্যাক্সিমাম 80% কি না, যখন ডাইপেপটাইডকে জুড়ছি ইল্ড একটু বেশি হবে, কিন্তু যখনই ডাইপেপটাইডের সাথে আর একটা কে জুড়ছি তখন ইল্ড একটু কমবে, তিনটের সঙ্গে যখন একটাকে জুড়ছি ইল্ড আরো কমবে, এরকম করে করে ইল্ডটা কমতে থাকে। তাহলে এই কাপলিং করালে এও খানিকটা আনরিঅ্যাক্টেড থাকবে, এও খানিকটা আনরিঅ্যাক্টেড থাকবে। তাহলে পিউরিফাই করতে হবে, বিভিন্ন পিউরিফিকেশন মেথড কি সেগুলো, ম্যাক্সিমাম যেটা ব্যবহার করা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। এখন চিন্তা কর, কোনো পিউরিফিকেশানই 100% নয়। যতই আমরা কলাম পিউরিফাই করি দিয়ে এই প্রোটেক্টেড ডাইপেপটাইডটাকে আইসোলেট করি, খানিকটা 1% 2% হলেও ওর মধ্যে ইম্পিউরিটি হিসাবে থাকতে পারে, এও থাকতে পারে। তাহলে পরের স্টেপে যখন ডাইপেপটাইডের বক ডিপ্রোডাকশন করছি তখন এই যে ইম্পিওর বক গ্লাইসিন আছে এই বকটাও ডিপ্রোটেকশন হবে। তাহলে থার্ড স্টেপে যখন এই অ্যামাইনো অ্যাসিডটার সঙ্গে জুড়ছি তখন ডাইপেপটাইডটা যখন জুড়বে এই যে 1% এই যে গ্লাইসিনটা থাকলো সেও জুড়বে। তাহলে কি না, যত স্টেপ এগোতে থাকবে তত নাম্বার অফ ইম্পিউরিটিজের সংখ্যা বাড়বে। পেপটাইড সিনথেসিসের মেজর চ্যালেঞ্জ মানে সলিউশন ফেজের মেজর চ্যালেঞ্জটাকে বুঝতে হবে কি না, যত স্টেপ যাচ্ছি মানে দুটোকে জুড়লাম, সেখান থেকে বক ডিপ্রোটেকশন করলাম, মানে যতই পিউরিফাই করি আনরিঅ্যাক্টেড খানিকটা করে অল্প একটু হলেও থেকে যাবে। তারা কি করবে না, পরের রিঅ্যাকশনটায় অংশগ্রহণ করবে। এই পরের রিঅ্যাকশনে অংশগ্রহণ করা মানে কি হবে না, নাম্বার অফ ইম্পিউরিটি সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। তাহলে যত নাম্বার অফ ইম্পিউরিটি বাড়তে থাকবে তত তাকে পিউরিফাই করাটা কি হবে না, একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাহলে এই সমস্যাগুলো আছে। আমরা তাহলে শুধু কি নিয়ে বলছি না, আমরা বলছি যে অ্যামাইনো অ্যাসিডগুলোর কোনো সাইড চেনে কোনো ফাংশনাল গ্রুপ নেই, নো সাচ ফাংশনাল গ্রুপ। এখন যদি একটা বাস্তব এক্সাম্পলের কথা বলি, আমি তার সিনথেসিসের মধ্যে আসবো না, শুধু জাস্ট একটু তোদিকে এসেন্স দেওয়ার মতো। মনে কর লাইসিন, না এই পাশ থেকে লিখি, আর্জিনিন, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন, এরকম একটা টেট্রাপেপটাইড, আর এই পাশে একটা প্রাইমারি অ্যামিন, এটা অ্যালকিল চেন ওয়ানা প্রাইমারি অ্যামিন।
তাহলে আর্জিনিনটা এন টার্মিনাল, তার মাঝে গ্লাইসিন অ্যাসপার্টিক অ্যাসিড, লাইসিন, লাইসিনের অ্যাসিডের সাথে আর একটা অ্যালকিল অ্যামিনের অ্যামাইড বন্ড, এইরকমই একটা সিম্পল মলিকুল। তাহলে আর্জিনিনের এখানে সাইড চেন আছে, অ্যাসপার্টিক অ্যাসিডের সাইড চেন আছে, লাইসিনের সাইড চেন আছে, তাদেরকেও প্রোটেকশন করতে হবে। এই সমস্ত করে উঠে যত সহজ মনে হয়, আমি নিজে পিএইচডির সময় এই ধরনের কিছু পেপটাইড নিয়ে কাজ করেছিলাম, বানিয়েছিলাম। এই রকমই একটা পেপটাইড বানাতে সময় লেগেছিল 3.5 ইয়ার্স, 3.5 বছর পিউরিফাই করে। আমার এক বন্ধু এটা 4টে পেপটাইড, সে আরও 2টো এক্সট্রা নিয়েছিল, 6টা মানে 6 অ্যামাইনো অ্যাসিড, তার লেগেছিল 4.5 ইয়ার্স সলিউশন ফেজে। এত প্রবলেমেটিক এই জবগুলো, হ্যাঁ এতটাই টাইম কনজিউমিং জব। এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল কথা বললাম। তাহলে মেজর যে চ্যালেঞ্জ, আমরা যে টপিকটার মধ্যে ঢুকতে যাচ্ছি, মেজর যে চ্যালেঞ্জ, পেপটাইড সিনথেসিস ইন হোয়াট সলিউশন ফেজ। বারবার বলছি এই টার্মটার সাথে পরিচিত হতে হবে। সলিউশন ফেজ মানে কি? যেখানে সমস্ত রিঅ্যাক্ট্যান্ট একটা হোমোজিনিয়াস সলিউশনের মধ্যে আছে, মানে লিকুইড সলভেন্টের মধ্যে আছে, অর্গানিক সলভেন্টের মধ্যে আছে, প্রোটেক্টেড অ্যামিনো অ্যাসিড, কাপলিং রিয়েজেন্ট, সমস্ত কিছু, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইক্লোরোমিথেন, এরকম একটা সলভেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। সেই সলভেন্টের মধ্যে সলিউশনের মধ্যে কাপলিংটা হচ্ছে। সেই কাপলিংয়ের মেজর ড্রব্যাক কি? প্রায়শই পরীক্ষাতে এই কোশ্চেনটা করে। তাহলে মেজর ড্রব্যাকটা হচ্ছে গিয়ে ইমপিউরিটি, মানে যত আমরা স্টেপ যাব, মানে নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড যত বাড়বে, বা যত আমরা ডাইপেপটাইড থেকে ট্রাইপেপটাইড থেকে টেট্রাপেপটাইড, পেন্টাহেক্সাপেপটাইড দিকে মানে যাব, তত বেশি ইমপিউরিটি তৈরি হবে। To purify our desired peptide is really an uphill task. এটাই হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নম্বর কি প্রবলেম না, যত আমরা এরকম করে সলিউশন ফেজে একটার সাথে একটাকে জুড়বো, মানে এই যে বললাম যে পরপর জুড়ছি, এটাকেই বলা হয় লিনিয়ার আর সিনথেসিস। লিনিয়ার সিনথেসিস গত সেমিস্টারে হয়েছিল বলা, একটার সাথে একটা পরপর জুড়ছি। তত কি এই টাইপের সিনথেসিসে আরেকটা মেজর কি ড্রব্যাক না, ইল্ড। যত স্টেপ যাব তত ইল্ড কমবে। ইল্ড মানে প্রোডাক্ট খুব কম পরিমাণে তৈরি হবে। এইখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি না, একটা মাইলস্টোন আবিষ্কার হয়েছিল। কে করেছিল? সায়েন্টিস্টের নাম হচ্ছে মেরিফিল্ড। মেরিফিল্ড নামে একজন বিজ্ঞানী এই পেপটাইড সিনথেসিসটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছিল। এই ইমপিউরিটি থেকে রক্ষা পাওয়ার জন্য মেরিফিল্ড একটা যুগান্তকারী কনসেপ্ট দিল। সেই কনসেপ্টটা কি না, সলিড ফেজ পেপটাইড সিনথেসিস। সলিড ফেজ পেপটাইড সিনথেসিস, এইটা একটা যুগান্তকারী আবিষ্কার, যার জন্য মেরিফিল্ড অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পেয়েছিল। সেই কনসেপ্টটা আমাদের পড়তে হবে যে সলিড ফেজ পেপটাইড সিনথেসিসটা অ্যাকচুয়ালি কি, তার কনসেপ্টটা কি। আমরা পুরোটা আজকে হয়তো পড়ব না, আমরা জাস্ট সলিড ফেজ পেপটাইডের একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করব। মানে অ্যাকচুয়ালি কি এটা, মানে এর কনসেপ্টটা কি। এর কনসেপ্টটা দেখ, আমি এরকমভাবে একটু বলতে আমার একটু ভালো লাগে, ব্যাপারটাকে খুব ভালো শোনায়। যে ধর আমরা এটা দেখেছি যে ধর এই
যখন বাড়িতে রাজমিস্ত্রির কাজ হয়, সবাই নিশ্চয়ই দেখেছিস, বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে, মনে কর ঢালাই হবে, মানে কংক্রিটের স্ল্যাব তৈরি হবে, ঢালাই হবে, কি লাগে না চিপস, মানে স্টোন, যেটা ব্ল্যাক চিপস, আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি স্টোন চিপ। এখন কেউ নিশ্চয়ই দেখেছিস যে কোথাও যদি স্টোন চিপে ধুলো ময়লা থাকে, মানে স্টোন চিপে যদি ধুলো ময়লা থাকে, ঢালাইয়ের আগে কি করা হয়, স্টোন চিপটাকে ধুয়ে নেওয়া হয়। কি করে ধুয়ে নেওয়া হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখবি বালি চালানোর যে চালুনিটা হয়, চালুনিতে এরকম করে ফাঁকা ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সেই চালুনির গ্যাপগুলো খুবই ছোট। চালুনির ওপরে যদি ওই স্টোন চিপগুলোকে ফেলে দেওয়া হয়, তার ওপরে যদি জল ফেলে ওই চালুনিটাকে একটু ঝাঁকিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে না, এই চিপসের গায়ে যা কিছু কাদা মাটি লেগে আছে সেগুলো ধোয়া হয়ে বেরিয়ে যাবে। এইটা নিশ্চয়ই সবাই খেয়াল করেছিস। বা যদি এই চিপসের সঙ্গে কিছু স্মল আদার পার্টিকেল থেকে থাকে, ছোট ছোট পার্টিকেল, বালি কাদা, মানে সেগুলো কি হবে, জলের সাথে সলিউবল হয়ে বেরিয়ে যাবে। মানে কাদা মাটিগুলো কি হবে, জল ঢাললি জলের সাথে সলিউবল হয়ে বেরিয়ে যাবে, কিন্তু চিপস বড় দানার জন্য এর উপরে আটকে যাবে, চিপস কিন্তু গলে যাবে না। এখন যদি আমরা কেমিস্ট্রির কনসেপ্টটাকে এখানে একটু কাজে লাগাই, যে এই যে চালুনির ওপরে, মানে চালুনি মানে কি, ঘন তারের জাল আছে আমার কাছে, ঘন তারের জালের উপরে কি আছে না, এইটা, এই ছিদ্রটা যতটা, ওর থেকে চিপসের সাইজটা বড়, চিপসের সাইজটা বড়। চিপসের গায়ে কাদামাটি লেগে আছে, সেই কাদামাটিগুলো জলে সলিউবল, ওপর থেকে জলের ফোর্স দিলে কাদামাটিটা চিপস থেকে জলে সলিউবল হয়ে এখান থেকে ডিজলভ হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কাদামাটিটাকে চিপসের ইম্পিউরিটি। এখন আমি এই কথাটা কি বলতে পারি, তার মানে কাদামাটিটা চিপসের সাথে নিশ্চয়ই কোনো সলিড বা টাইট, মানে টাইট বন্ড করে আটকে নেই, মানে কাদামাটির সঙ্গে চিপসের অ্যাকচুয়ালি কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, সেই জন্যই জল দিলে কি হচ্ছে, কাদামাটিগুলো চিপস থেকে ছেড়ে জলে সলিউবল হয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে এক মোমেন্টের জন্য যদি আমাদের থিঙ্কিং প্রসেসটাকে একটু বাড়িয়ে দিই, ধর কাদামাটি এই কালো চিপসের সঙ্গে একটা স্ট্রং কোভ্যালেন্ট বন্ড করে আছে, কাদামাটিগুলো চিপসের সাথে কি করে আছে, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড করে আছে। তাহলে ওপর থেকে যদি জলের ফোর্স দেই, ওই কাদামাটি কি চিপস থেকে ছেড়ে বেরিয়ে যাবে? আমার নলেজ বলছে না, আমার সেন্স বলছে না, তোদেরও নিশ্চয়ই সেম কথাই বলবে যে কাদামাটিটা যদি চিপসের সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ড করে থাকে, তখন ওপর থেকে জল ঢাললেও ও কিন্তু ওখান থেকে ছেড়ে ডিজলভ হয়ে বেরিয়ে যাবে না। তাহলে যে কোভ্যালেন্ট বন্ড করে থাকবে সে ওই চিপসের গায়ে আটকে থাকবে, যে কোভ্যালেন্ট বন্ড করে থাকবে না সে ধোয়া হয়ে বেরিয়ে যাবে। তাহলে কাদা আর বালি, এদের মধ্যে বালি যদি কোভ্যালেন্ট বন্ড করে থাকে তাহলে বালি আটকে থাকবে, কিন্তু কাদা যদি কোভ্যালেন্ট বন্ড না করে তাহলে কি হবে না, কাদা ধোয়া হয়ে বেরিয়ে চলে যাবে। এই আপাত দৃষ্টিতে দেখ, এই কনসেপ্টটাকেই পুরো কেমিক্যালি মেরিফিল্ড কিন্তু টেবিলে ফেলে দিয়েছিলেন। মানে এই অসাধারণ একটা কনসেপ্ট মেরিফিল্ড কি করলেন না, এটাই পেপটাইড সিনথেসিসে কাজে লাগালেন। কিভাবে না, এরকমই একটা কনসেপ্ট তিনি আবিষ্কার করলেন যে দেখ, এরকম একটা মনে কর সলিড বল, ছোট ছোট সলিড কম্পাউন্ড, বল সলিড বল,
এই সলিড বলের গায়ে যদি কোনো একটা অ্যামিনো অ্যাসিডকে কেমিক্যালি কোভ্যালেন্ট বন্ড দিয়ে আটকে দিল, কোভ্যালেন্ট বন্ড করে এই সলিড বলের গায়ে একটা অ্যামিনো অ্যাসিডকে আটকে দিল। এক্সাম্পল ধর আমি বলছি যে এরকম একটা সলিড বল আছে, এই সলিড বলের গায়ে একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডকে আটকে দিল, আর অ্যামিনটা বক প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। মানে ভালো করে শুনে নিন কি, এই সলিড বল কোনো একটা কেমিক্যাল মেথড আছে, সলিড বলের গায়ে একটা অ্যামিনো অ্যাসিড, বেসিক্যালি ধর এটা সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিড, মানে একটা পেপটাইডের সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড যেটা একদম ওপাশ থাকে, ডান দিকে থাকে, তার অ্যাসিডটাকে এই বলের সাথে আটকে দিলাম। তাহলে আমাদের বোঝার সুবিধার জন্য ডান দিক থেকে আঁকি, এদিকে বলটা আছে সলিড বল OH C ডবল বন্ড O এই R1NH বক, এরকম একটা অ্যামাইনো অ্যাসিডকে ওই বলের গায়ে আটকে দেওয়া হলো। তাহলে এই সলিড বল এর গায়ে আটকে দেওয়া হলো কাকে না, এই রকমই একটা অ্যামাইনো অ্যাসিডকে H বক। এবারে চিন্তা কর, প্রথম থেকে এই ব্যাপারটাকে বুঝে নে যে এই বলের সাথে একে যখন আটকাতে যাচ্ছি, দ্যাট ইজ অলসো সাম কেমিক্যাল রিঅ্যাকশন, কিন্তু যেটা হয়, কিন্তু যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হবে হওয়ার পরে ইম্পিউরিটি কে থাকবে না, এই বল এক্সেস থাকবে, এই অ্যামাইনো অ্যাসিডও এক্সেস থাকবে, যেমন নরমাল কেমিক্যাল রিঅ্যাকশনে হয়। তাহলে এখানে কে থাকবে, এইটা আনরিঅ্যাক্টেড বল আর আনরিঅ্যাক্টেড অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা বক প্রোটেক্টেড। এবারে চিন্তা কর, এই জিনিসটাকে যদি একটা চালুনির উপর রেখে দেই, চালুনির পোর সাইজটা অতি অবশ্যই এই বলের সাইজের থেকে ছোট হবে, চালুনির পোর সাইজটা বলের সাইজের থেকে ছোট হবে, ফলে বল ওই চালুনির ভেতর দিয়ে গলে যেতে পারবে না। তাহলে এই চালুনির উপরে ফেলে দিয়ে ওপর থেকে যদি অর্গানিক সলভেন্টের ফোর্স দেওয়া হয়, কি হবে না, এই যে অ্যামাইনো অ্যাসিড যে কিনা অ্যাটাচমেন্ট করেনি, ও ওই সলভেন্টের সাথে ডিজলভ হয়ে বেরিয়ে চলে যাবে। কে পড়ে থাকবে না, এই আনরিঅ্যাক্টেড বল আর এই বল যার সাথে অ্যামাইনো অ্যাসিডটা এইরকমই মানে কেমিক্যাল বন্ডিং দ্বারা আটকে গেছে। নেক্সট কি করব, নেক্সট যে কাজটা হবে, যে বলটা বিক্রিয়া করেনি সেই বল যাতে আর কোনো বিক্রিয়া করতে না পারে সেই বন্দোবস্ত একটা করতে হবে, সেটা আছে। মানে যে বল একবার রিঅ্যাকশন করেনি সে বল আর যাতে রিঅ্যাকশন করতে না পারে সেই চেষ্টাটা করতে হবে, সেটা করা যায়, সেটা বাদ দিই। এবারে কি করব না, এই বকটাকে ডিপ্রোটেক্ট মানে করব, নর্মাল রিয়েজেন্ট কি সেটা ওই টিএফএ হেনা তেনা যা কিছু আছে করলে কি হবে, এই অ্যামিনটা ফ্রি হবে। এবারে রিঅ্যাকশনের পরে যা কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, আবার কি করব, ওই অর্গানিক সলভেন্টের ফোর্স দেবো ওই চালুনির ওপরে, সবাই কি হবে না ধোয়া হয়ে বেরিয়ে যাবে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, কেমিস্ট্রিটা বোঝ যে পিউরিফাই করাটা কতটা সহজ হয়ে গেছে এখন, কতটা ইজি জব। এবারে কি আমরা করব নেক্সট না, সি টার্মিনালের এর পরে মানে যে তার আগের অ্যামাইনো অ্যাসিড, মানে এটা যদি আলটিমেট হয় তার আগে কি আছে পেনাল্টিমেট, তাহলে তাকে নেব, তারও আবার বক অ্যামিন, এটা R2 ধরলাম, তার এই অ্যাসিডটা ফ্রি, আর কি দেবো না একটা কাপলিং রিয়েজেন্ট দেবো, দিয়ে মিশিয়ে বিক্রিয়া হলে কি হবে না এরা কাপলিং করে জুড়ে যাবে। সেই জুড়ে যাওয়ার পরে আবার কি হবে না, আবার তাহলে খানিকটা এক্সেস থাকবে, পুরো রিঅ্যাকশন করবে না, তাহলে কি করব, একে আবার কি করব না
ওয়াশ করিয়ে দেবো, মানে ধুয়ে দিলে এ যে এক্সট্রা সে বেরিয়ে যাবে। এবারে প্রথম যে কোশ্চেনটা, যে এ কি এক্সট্রা হয় না, না ও এক্সট্রা হয় না, তার কি কারণ না আমরা পরের দিনে ডিসকাশন করব এর তুলনায় এই অ্যামাইনো অ্যাসিডের মোল পার্সেন্টেজ বা ইকুইভ্যালেন্ট অনেক বেশি নেওয়া হয়, মানে 2 থেকে 3 ইকুইভ্যালেন্ট নেওয়া হয় টু মেক শিওর যে এই বলের সাথে যে পার্টগুলো জুড়ে আছে দে উইল রিঅ্যাক্ট অ্যাট 100%। এই অ্যামাইনো অ্যাসিড এক্সট্রা থাকবে, যা মানে যাকে কিনা ধুয়ে দিলে বেরিয়ে যাবে। আর এই কাপলিং রিয়েজেন্টটা কি না আমরা শুধু ডিসিসির কথা পড়লাম, ডিসিসির বাদ দিয়ে আরও অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, অন্যান্য টাইপের কাপলিং রিয়েজেন্ট যারা আরও যাদের বেশি এফিসিয়েন্সি সেই ধরনের কাপলিং রিয়েজেন্ট ব্যবহার করা হয়। নেট থেকে একটা কাপলিং রিয়েজেন্টের স্ট্রাকচার দেখবি, তার নাম হচ্ছে ইডিসিআই, ইডিসিআই এটা একটা, আর একটা নাম দেখবি HATU, হাটু। তাহলে আগে কি কি বলবি, কাপলিং রিয়েজেন্ট ইডিসিআই, কাপলিং রিয়েজেন্ট হাটু, এই দিয়ে সার্চ করবি, স্ট্রাকচারগুলো দেখতে পাবি। কিন্তু সমস্ত কাপলিং রিয়েজেন্টের মেনটা কিন্তু সেম, সবই কিন্তু ডাই ইমাইড লিঙ্কেজ আছে, ওটা কিন্তু কমন, মানে বেসিক ব্যাপারে কিন্তু কোনো প্রবলেম নেই, শুধু সাইড চেনগুলো আলাদা আলাদা। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে মেনলি কি না সলিড ফেজ পেপটাইড সিনথেসিস। শুধু লাস্ট আজকের যে মানে যেটুকু না বললেই ব্যাপারটা কেমন কেমন একটা দাঁড়ায়, যে এই বলগুলো আসলে কি না এই বলগুলো আসলে হচ্ছে পলিমার। পলিমার যে মানে যারা অর্গানিক সলভেন্টে সলিউবল নয়, যাদের মলিকুলার ওয়েট হিউজ হয়, সাইজ অনেক বড় হয়, এই বলগুলো বেসিক্যালি কি হয় না পলিমার। কি পলিমার না স্টাইরিন, স্টাইরিনের পলিমার। স্টাইরিনের কি স্ট্রাকচার PHCH2, মানে এই স্টাইরিনের পলিমারগুলোকে নিয়ে মেনলি এই ধরনের কাজকর্মগুলো করা হয়, আমরা যেটা পরের দিন ডিসকাশন করব। তাহলে কি তোদের আজকে মানে সামারি করলাম না, আজকে সামারিটা হচ্ছে ক্লাসের ট্রাইপেপটাইড বা টেট্রাপেপটাইড যাই পারে হোক না কেন, সলিউশন ফেজ সিনথেসিস করতে গেলে আমাকে পেনাল্টিমেট অ্যামিনো অ্যাসিডটাকে আগে খেয়াল করতে হবে, পেনাল্টিমেটের সাথে আলটিমেটকে আগে কাপেল করতে হবে, আলটিমেটের অ্যাসিডটা প্রোটেক্ট থাকবে, পেনাল্টিমেটের অ্যামিনটা বক প্রোটেক্টেড থাকবে, ওকে জুড়ে নিয়ে এবারে শুধু কি না বক খুলবো, বক দিয়ে জুড়বো, বক খুলবো, বক দিয়ে জুড়বো, এরকম করে পরপর পরপর করে হবে। এই প্রসেসের মেন প্রবলেম কি না প্রচুর সাইড রিয়াকশন, ইমপিউরিটি প্রচুর, পিউরিফাই করাটা আপিল টাস্ক, আর কি না ইল্ড কমতে থাকে, মানে যত নাম্বার অফ অ্যামিনো অ্যাসিড বাড়বে ইল্ড কমতে থাকে। সেখান থেকে মুক্তির কি উপায় না সলিড ফেজ পেপটাইড সিনথেসিস, হুইচ ইজ পায়োনিয়ার্ড বাই মেরিফিল্ড, যে কিনা নোবেল প্রাইজ পেয়েছিলেন এই কাজটার জন্য।